আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো 24-25 সেশনের ভার্সিটি প্রশ্ন সলভ সিরিজে আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ফিজিক্স পার্টটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের অনেকের রেসপন্স কম, তো তোমাদের যদি রেসপন্স ভালো থাকে ভিডিওতে যদি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে রেসপন্স দাও, তাহলে ইনশাল্লাহ পরবর্তী যে সকল প্রশ্ন আছে সবগুলো সলভ আমরা কিন্তু দিয়ে দিব। তোমাদের ডিপেন্ড করছে তোমাদের রেসপন্সের উপরে। তো যারা ভিডিওটা দেখবা তারা অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিওটা কেমন লাগছে, বা পরবর্তীতে কোন ইউনিভার্সিটির প্রশ্ন সলভ তোমরা চাচ্ছ সেটা অবশ্যই জানাবা, এবং ভিডিওটা অবশ্যই একটা করে লাইক দিয়ে শেয়ার করে দিবা বন্ধুদের সাথে। তো চলো আমরা শুরু করি আমাদের ফিজিক্স পার্টটা আজকে। তো পরবর্তীতে আমরা রসায়ন পার্টটা তোমাদের সলভ দেখাই দিব। তো আসো, তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার থেকে। তো তোমরা জানো তরঙ্গ যে পার্টটা এটা কিন্তু আমাদের শর্টের বাইরে, অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের কিন্তু ফুল সিলেবাস থেকে আসছে, ঠিক আছে? তো এভাবে তোমরা 2-3টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে পাবা, এবং ছবির জন্য অবশ্যই অবশ্যই তরঙ্গ চ্যাপ্টারটা, ঠিক আছে, তরঙ্গ চ্যাপ্টারটা মাস্ট পড়বা। তরঙ্গ চ্যাপ্টারটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তরঙ্গের যে গ্রাফগুলা এবং বাকি যে টপিকগুলো আছে এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেগুলো ভার্সিটিতে আসে এগুলো একটু ভালো করে সলভ করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রশ্ন কি বলছে, প্রদর্শিত চিত্রে কোন তরঙ্গটির সমীকরণ, এখানে আমাদের 3টা তরঙ্গ দেওয়া আছে, তো এই সমীকরণটা কোন তরঙ্গের সাথে খাপ খাবে সেটা বলতেছে। তাহলে আমাদের দেখো y ইকুয়াল তোমাদের দেওয়া আছে কি, দেখো তো y ইকুয়াল টু a sin x প্লাস 90 ডিগ্রি। তো আমরা জানি না যে দেখো sin 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা এটা মানে কি বলতো, এটা মানে কি cos থিটা না, এটা মানে cos থিটা, তার মানে এটা নাকি দেওয়া আছে 90 ডিগ্রি প্লাস x, তাহলে এখানে হবে অবশ্যই a cos x, ঠিক আছে? আচ্ছা, তো এবার তুমি যদি x এর মান বসাও, কি x এর মান তুমি যদি 0 ডিগ্রি বসাও, x এর মান যদি 0 বসাও, তাহলে দেখো y এর মানটা কত আসছে, তাহলে দেখো y এর মানটা কিন্তু চলে আসছে a, তাহলে কি এটা সর্বোচ্চ অবস্থানে, তাহলে যেখানে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এই যে ইনিশিয়াল পয়েন্টে কি হবে বলতো, তরঙ্গটার মান সর্বোচ্চ পাবে a পর্যন্ত পাওয়া যাবে। তাহলে দেখো সর্বোচ্চ মান a কখন পাচ্ছি, এই যে এই তরঙ্গটার পাচ্ছি না, যখন x ইকুয়াল 0, এই যে ইনিশিয়াল পয়েন্টে তরঙ্গটার মান সর্বোচ্চ, সেটা কি এই যে এটা না, পজিটিভে না, এই যে এটা না, তাহলে এই তরঙ্গ কোনটা বলতো, এই তরঙ্গটা আমাদের কি বি তরঙ্গ না, এই যে এটা কি বি তরঙ্গ না, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে যখন ইনিশিয়াল পয়েন্ট x ইকুয়াল 0 তখন y ইকুয়াল a হচ্ছে, যেটা আমাদের সাম্যাবস্থার একদম সর্বোচ্চ পয়েন্ট, এই যে দেখছো এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থার দূরত্বটা কি বিস্তার পরিমাপ, তাহলে আমাদের বি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এটা কেন না, এটা কেন না, দেখো তো x ইকুয়াল 0-তে দেখো এই পয়েন্ট কত, এর সাম্যাবস্থাতে কত দূরত্ব অবস্থান করছে, y বরাবর 0 না, তাহলে এটা কি হবে, হবে না। তারপর নিচেটা দেখো নেগেটিভ দিকে যাচ্ছে, এটাও কি হবে না, তার মানে আমাদের অ্যান্সার কোনটা, এই যে বি নাম্বার তরঙ্গটা, তো বি নাম্বারটা অ্যান্সার। এইভাবে আমরা তরঙ্গের সমীকরণগুলো দেখবো, পয়েন্টগুলো বসাও, বসানোর পরে দেখবা যে তরঙ্গটা কেমন আসে, ঠিক আছে, গ্রাফটা কেমন আসে। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের বলছে একজন ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময় ঘন্টায় ঘন্টায় 4 মাইল বেগে যায় এবং আসার সময় ঘন্টায় 5 মাইল বেগে ফেরত আসে। জায়গাটা কিন্তু ফিক্সড, জায়গাটা ফিক্সড, তাহলে কোন স্থানে যাওয়ার যে দূরত্ব সেটা মনে করো ডি দূরত্ব, ঠিক আছে? সে ডি দূরত্বে গেছে, যাওয়ার সময় 4 মাইল বেগে গেছে, তো 4 মাইল বেগ এটা হচ্ছে আমাদের কি প্রথম বেগ, এটা হচ্ছে v1, এবং যখন আসছে, যখন ব্যাক আসে তখন কি করছে সে v2 বেগে ব্যাক আসছে, সেটা কত 5 মাইল পার বেগ। তাহলে গড় গতিবেগ, তাহলে আমাদের গড় গতিবেগের সূত্র আমরা কি জানি, দেখো তো গড় গতিবেগ, তো আমাদের যদি গড় গতিবেগ বের করতে বলে, তো গড় গতিবেগ সমান কি আমরা জানি, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে না, মোট সময়। তাহলে দেখো আমরা দূরত্ব হিসাব করলে, দূরত্ব আমাদের দেওয়া নেই, সময়টাও দেওয়া নেই, তো এটা কিন্তু হিসাব করে বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যাওয়ার সময় দূরত্ব কত ডি এবং আসার সময় দূরত্ব কত ডি, তাহলে মোট দূরত্ব আমরা কি পাচ্ছি বলতো, মোট দূরত্ব, এই যে মোট দূরত্ব এটা সমান কি, যাওয়ার সময় গেলে ডি, আসার সময় কি আবার ডি, তাহলে টোটাল দূরত্ব কত পাইলাম, 2d পাইলাম, ঠিক আছে না? এবার সময় তোমাকে বের করতে হবে, মোট সময়টা কি হচ্ছে বলতো, মোট সময় যদি আমরা বলি, মোট সময় সেটা কত বলতো, t1 প্লাস হচ্ছে t2, যাওয়ার সময় এবং আসার সময়। তো আমি যদি যাওয়ার সময় হিসাব করি, দেখো তো আমরা এই s সমান কি জানি বলতো, vt না, তাহলে এই যে সময় যদি বের করি, তাহলে দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, সময়টা পাবো। তাহলে t1 প্রথম ক্ষেত্রে দূরত্ব কি ছিল d ছিল, দূরত্ব কত বেগে গেছে, প্রথমে গেছে 4 বেগে, তাহলে d/4 প্লাস t2 দ্বিতীয়বার সময় বের করব ব্যাকে আসার সময়, তখন কত বেগে গেছে, 5 মাইল পার ঘন্টা, ঘন্টায় 5 মাইল, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডিটা হচ্ছে দূরত্ব ডিভাইড বাই কত, বেগ কত আছে 5, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু সময়টা বের করে ফেলতে পারলাম। তো দেখো এখানে সময়টা চলে আসে, নিচে হচ্ছে 20 আর উপরে কত হচ্ছে দেখো তো 90, তাই না? হিসাব করলে কি আছে 90 আসছে না? তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু মোট দূরত্ব পেয়ে গেছি, মোট সময়টাও পেয়ে গেছি, তাহলে অতএব গড় গতিবেগটা আমরা এখান থেকে পেয়ে যাবো, অতএব গতিবেগ
গতিবেগ এটা সমান কত হচ্ছে, উপরে কি দূরত্ব, দূরত্ব কত 2d, ঠিক আছে, দূরত্ব 2d ডিভাইড বাই সময়টা কত হচ্ছে 9d ডিভাইড বাই হচ্ছে 20। দেখো এই ডি কাটা যাবে, 20টা উপরে চলে যাবে, তার মানে তোমার রেজাল্ট আসবে উপরে 40 ডিভাইড বাই 9। তাহলে এটা কাটাকাটি করলে তোমার 4.44 এটা আসে। ঠিক আছে, তোমাদের যেহেতু ছবিতে ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবা, তো এরকম ফ্র্যাকশনাল পয়েন্ট আসলে ঘাবড়ানোর কিছু নাই, কাছাকাছি মান ক্যালকুলেটর চাপলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা 4.44। পরবর্তী প্রশ্ন দেখো, আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু চবিক যে এক্সাম ব্যাচটা সেকেন্ড টাইম আমাদের জন্য, সেটা কিন্তু শুরু হয়ে যাবে খুব দ্রুত। ঠিক আছে, অর্থাৎ তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও যারা সেকেন্ড টাইম দিবা। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা টার্গেট তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের যারা ভর্তি হবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, তাহলে বিস্তারিত জানতে পারো। ছবির জন্য যা লাগে তোমাদের সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবা। এখানে সেকেন্ড টাইম ডেডিকেটেড এক্সাম ব্যাচ থাকবে, সকল বিষয়ের উপর পরীক্ষা থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি। ঠিক আছে, এছাড়া গত বছরে যে আর্কাইভ এক্সামগুলো সেগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা, এবং 150+ লাইভ এক্সাম তো তোমরা পাচ্ছই, তার সাথে তোমার গত বছর প্র্যাকটিস এক্সামগুলো দিতে পারবা। যারা ভর্তি হবা তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী দেখো, একটা ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি মানে তোমরা অবশ্যই বুঝতে পারো সেটা কি, ইউভি রশ্মি। এবার আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারলা। ঠিক আছে, কারণ ইউভি রশ্মি দিয়ে তোমরা অবশ্যই পড়ে থাকো। তো একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়? তো একটা ধাতব পৃষ্ঠ, ঠিক আছে, এই যে ধাতব পৃষ্ঠের উপর যখন ইউভি রশ্মি প্রতিফলিত হবে, তো ইউভি রশ্মির যে তোমার তরঙ্গ সেটা যদি কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে এখানকার যে টোটাল যে শক্তিটা, এই টোটাল শক্তি এই সমান কত বলতো, এইচএফ। এই শক্তিটা এই ধাতব পৃষ্ঠে আসবে। তো ধাতুতে কি থাকে বলতো, ইলেকট্রন থাকে না, এই যে ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রনগুলা এখান থেকে আমি এই ধাতু থেকে মুক্ত করব। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি ইলেকট্রনের যে ল্যাটিস ভাঙার শক্তির থেকে বেশি হয়, তাহলে কিন্তু ইলেকট্রনটা এই ধাতু থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে দেখো এই ইলেকট্রনটা মুক্ত হওয়ার শক্তি মনে করো এইচএফ নট, যেটা আমরা কার্যাপেক্ষক হিসেবে ব্যবহার করি। তো এই যে এইচএফ নট, এইচএফটা কি করলো, এখানে এসে দিল, তো কিছু পরিমাণ শক্তি এই এইচএফ নটে যোগান দিল, এবং বাকি শক্তিটা কি করলো, সে হচ্ছে গতি শক্তিতে রূপান্তর হলো। তো এখান থেকে একটা ইলেকট্রনটা কি করলো, তখন এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়ে গেল, ইলেকট্রনটা কি হলো, মুক্ত হয়ে গেল। তাহলে যখন অতিবেগুনি রশ্মি পড়ছে ধাতুর উপরে, তখন এই যে এইচএফ পরিমাণ শক্তি ইলেকট্রনের যে মুক্ত হওয়ার শক্তির থেকে বেশি, তার মানে মুক্ত হইলো, বাকি যে শক্তিটা সেটা ইলেকট্রনের গতি শক্তিতে রূপান্তর হইলো। তো এখান থেকে কি হলো বলতো, তখন ইলেকট্রনটা নির্গত হবে, কোন গতিতে নির্গত হবে, ভি বেগে নির্গত হলে গতি শক্তি কত, ½ mv²। তো এখান থেকে আমরা দেখি যে আলটিমেটলি তোমাদের যে শক্তির ফটো ইলেকট্রিক ইফেক্টের যে সূত্র সেটা কত, EHF নট। ঠিক আছে, এটা হচ্ছে কার্যাপেক্ষক হিসেবে ব্যবহার করা হয়, ইকুয়াল টু প্লাস হচ্ছে ½ mv²। ঠিক আছে, তো এখান থেকে আমরা জানি যে এটা কি বলতো, ইলেকট্রন নির্গত হয়। তোমরা সূত্র তো দেখে নিলাম, অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? তো এই প্রশ্নটার উত্তর তোমার ভুল ছিল পরীক্ষায়। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর তোমার ভুল ছিল। তো সঠিক উত্তরটা কিভাবে আমরা বের করব, প্রসেসটা কি, যদি তোমাকে স্কেলার গুণফলের মান দেওয়া আছে, ভেক্টর গুণফলের মান দেওয়া আছে, যদি এমন থাকে তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্র সেটা তোমরা বের করবে হচ্ছে tan থিটা। ঠিক আছে, tan থিটা ইকুয়াল হচ্ছে উপরে হবে হচ্ছে ক্রস গুণের মান, ঠিক আছে, ক্রস গুণের মান, নিচে হবে হচ্ছে ডট গুণের মান, তাহলে a ডট b এটার মান। তাহলে তোমাকে a ক্রস b এর মান দেওয়া আছে কত, 6√2 ডিভাইড বাই হচ্ছে দেখো কত, এখানে নিচে দেওয়া আছে 20। তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হবে অবশ্যই tan ইনভার্স 6√2 ডিভাইড বাই 20। তো তুমি যদি ক্যালকুলেটর চাপো তাহলে দেখবা যে অ্যান্সার চলে আসবে 22.98। ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু অপশনে দেওয়া নাই, এবং এই প্রশ্নটা কিন্তু ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক, এই প্রশ্নটা ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই প্রশ্নটা ছিল ব্ল্যাঙ্ক। তাহলে এইভাবে বুঝছি, যখনই ভেক্টর রাশির আমাদের স্কেলার গুণফল দেওয়া থাকবে এবং ভেক্টর গুণফল দেওয়া, স্কেলার গুণফল মানে কি, a ডট b এর মান, ঠিক আছে, এবং ভেক্টর গুণফল মানে কি, a ক্রস b এর মান, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, যদি এরকম দেওয়া থাকে তাহলে কিভাবে বের করব, tan থিটা ইকুয়াল টু a ক্রস b ডিভাইড বাই a ডট b এর মান। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা, নিচের কোন তরঙ্গটি সমবর্তন ও পলায়ন? এটা আমাদের বেসিক থিওরি প্রশ্ন। এই প্রশ্নটা দেখবা যে অনেকবার আসছে, অন্যান্য বারও, ঠিক আছে, ছবিতে আসছে। তো প্রশ্নগুলো কিন্তু প্রায় রিপিটেড, টাইপগুলো প্রায় রিপিটেড। তো পোলারায়ন কখন হবে? পোলারায়ন হয় হচ্ছে তোমার, আমরা জানি কি বলতো, অনুপ্রস্থ তরঙ্গের হয়ে থাকে। ঠিক আছে, পোলারায়ন হয় হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের। তাহলে সম্ভব নয় কার? সম্ভব নয় হচ্ছে বাকি কে আছে, অনুদৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্য কার? অনুদৈর্ঘ্য কারা বলতো? অনুদৈর্ঘ্য কিন্তু শব্দ তরঙ্গ। এই যে শব্দ তরঙ্গ, এটা কিন্তু
এটা কি তরঙ্গ বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য, তো অনুদৈর্ঘ্য তরঙ্গ কি হয় না? পোলারায়ন সম্ভব হয় না। তাহলে এই যে তিনটা, এই তিনটার কিন্তু হয়, এই তিনটার কিন্তু সম্ভব, মনে রাখবা। তোমাকে অনেক সময় পানি তরঙ্গ দিল না, ঠিক আছে, তাহলে সেখানে তোমাকে বললো যে বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, এগুলোতে কনফিউজ হয়তো করে দিতে পারে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবা পানি তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, এই তিনটার কিন্তু পোলারায়ন বা সমাবর্তন সম্ভব হবে, শুধুমাত্র শব্দ তরঙ্গের সম্ভব হবে না, ঠিক আছে। যখন প্রশ্ন সলভ করো তখন এইভাবে পড়বা, যেটা সম্ভব নয় বা কোনটি বৈশিষ্ট্য নয়, এই টাইপের প্রশ্নগুলো দেখবা, যাতে একটা হয়তো তোমার সঠিক উত্তর, তাহলে অপরটা কি? অপর বৈশিষ্ট্যের, ঠিক আছে। তাহলে এইটা শব্দ তরঙ্গ যদি সম্ভব না হয়, তাহলে অপর তিনটা কি সম্ভব হবে। তাহলে এভাবে কিন্তু প্রশ্নগুলো তোমরা রিভিশন দিতে পারবা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখো, খুব অল্প সময়ের মধ্যে খুব বড় মানের বল যদি প্রযুক্ত হয় তাকে কি বলে? খুব অল্প সময়, অল্প সময়টা যদি টি হয় এবং বড় মানের বল যদি ক্রিয়া হয়, সেই বলটাকে আমরা বলবো কি? ঘাত বল, ঠিক আছে। কি বলবো? ঘাত বল। তো ঘাত বলের তোমার অনেক সময় কি আসে বলতো? একক আসে। একক, এই এককটাও কিন্তু তোমার কি বলতো? নিউটন। এবং মাত্রা, এটা কি এক ধরনের বল না? তাহলে এককটাও নিউটন হবে, মাত্রাটা কি হবে বলতো? মাত্রা, বলের যে মাত্রা সেটা হবে m/L/T²। এটা কিন্তু কি একটা বল, মাথায় রাখো, এটা কিন্তু ঘাত বল। ঘাত বল, বলের ঘাত, দুইটা মিলানো যাবে না। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সেখানে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বয়ের মধ্যে কার্যরত একটি কর্ণ ইঞ্জিনের দক্ষতা। তো এখানে প্রশ্ন বলছে দক্ষতা, শতকরা দক্ষতা, ঠিক আছে, দুইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তো আমরা দেখি ইটা, এই নর্মাল ইটার সমান আমরা কি জানি? যে আমরা জানি হচ্ছে T1 - T2 / T1 × 100%। এটা হচ্ছে কি বলতো? কর্মদক্ষতা, ঠিক আছে। তাহলে এখানে T1, এই তাপমাত্রাটাকে কি করতে হবে বলতো? ক্যালভিনে নিতে হবে না? তাহলে এখানে যদি আমরা বলি 270 + 20, তার মানে কত? 293 কেলভিন। এবং এটা কত? এটা হচ্ছে আমাদের 373 কেলভিন, ঠিক আছে। তো ক্যালভিনে তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তাহলে এখন যদি তুমি হিসাব করো, 373 মাইনাস হচ্ছে 293 / 373, ঠিক আছে, গুণ হচ্ছে 100%। তো তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, এই জন্য মানগুলো এখানে এইভাবে দেওয়া থাকে, যেন তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে হবে। তো এটা তোমার চলে আসে 0.214 ইন্টু হচ্ছে 100। তো হিসাব হচ্ছে, দেখো উত্তরগুলো কিন্তু পার্সেন্টেজে দেওয়া নাই। তো যখন এই পার্সেন্টেজে দেওয়া থাকবে, তুমি জাস্ট এই যে দক্ষতাটা বের করবা, এই পার্টটুকু বের করবা, ঠিক আছে। যেহেতু পার্সেন্টেজে দেওয়া নাই, শতকরা বলে নাই, যেহেতু অপশনে দেওয়া নাই, তাহলে আমাদের কিন্তু উত্তরটা হচ্ছে, সঠিক উত্তর 0.214 এটা। বাট নর্মালি আমরা পার্সেন্টেজ হিসাব করি, সেটা হচ্ছে 100%, তখন এটা কিন্তু তোমার 21.4% হয়ে যাবে। তো যেহেতু অপশনে এটা দেওয়া নাই, তাহলে উত্তর কোনটা হবে? 0.214। এটা নিয়ে অনেকে ঘাবড়াই গেছিল, অনেকে হয়তো ব্ল্যাঙ্ক রাখে, বাট উত্তরটা হবে 0.214, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মিটার ব্রিজ কোনটির ভিত্তিতে কাজ করে? তো মিটার ব্রিজ যেটা আছে, মিটার ব্রিজটা তোমার কি করবে? হুইস্টন ব্রিজ ভিত্তিতে কাজ করবে, ঠিক আছে। তো হুইস্টন ব্রিজে কি করে? হুইস্টন ব্রিজে আমরা জানি যে 4 মাথার কি হয় বলতো? 4 মাথার 4টা রোড থাকে। অর্থাৎ এই যে মিটার ব্রিজটা কি করবে জানো? এখানে সাম্যাবস্থা তৈরি করবে। তো সাম্যাবস্থা তৈরি করে তোমার এখান থেকে একটা রোদ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে দেখবে যে এখানে রোদটা কত বসালে সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ সাম্যাবস্থার নীতিতে এটা মিটার ব্রিজ মূলত কাজ করে। তো সাম্যাবস্থা নীতি আরেকটা কি করে? হুইস্টন ব্রিজ নীতি না? তো হুইস্টন ব্রিজটা মূলত কি? সাম্যাবস্থা নীতি। তো এই নীতির সূত্র কি থাকে? যে P/Q = হচ্ছে R/S। তো এই যে এই ধরনের সূত্রের সাহায্যে কি আমরা চতুর্থ বাহুতে রোধ বের করি, ঠিক আছে, চতুর্থ বাহুতে রোধ নির্ণয় করি। পরবর্তী প্রশ্ন দেখো, 6 কেজি ভরের একটি স্থির বস্তুর উপরে 6 সেকেন্ড ধরে 2 নিউটন বল প্রযুক্ত হলে উক্ত বস্তুর বেগের পরিবর্তন কতটুকু? তোমাকে কেন বলছে m ভরের একটি বস্তুর উপরে t সেকেন্ড 2 নিউটন বল প্রয়োগ করলে বল কতটুকু পরিবর্তন হবে? তো আমরা এখান থেকে এই টাইপের প্রশ্নগুলো, বেগের পরিবর্তন, বা তোমাকে বলতে পারে বেগের পরিবর্তন এত হলে কতটুকু বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তোমাকে বল দেওয়া থাকলে বেগের পরিবর্তন বের করে দিবে, আর যদি বেগের পরিবর্তন দেওয়া থাকে তোমাকে বলের মান বের করতে দিবে। তো দেখো আমরা সূত্র কি জানি? যে F এটা সমান কত? ma। এই a সমান আবার কি লেখা যায়? m × del v ভাগ হচ্ছে t। এই যে এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, হয় তোমাকে প্রযুক্ত বল বের করতে দিতে পারে, অথবা বেগের পরিবর্তন কতটুকু এটা বের করতে পারে। আমাদের যেহেতু বেগের পরিবর্তন, তাহলে del v এটা সমান আমরা কি জানি? যে ft / m। তাহলে f এর মান কত দেওয়া আছে? 6 গুণন হচ্ছে 2 নিউটন / ভর কত? 6 6 6 কাটা, তার মানে আলটিমেটলি কত? 2 নিউটন। এটা তোমার হচ্ছে প্রযুক্ত, সরি এটা তোমার বল বলছে এখানে, এটা তোমার বেগের পরিবর্তন, তার মানে মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার উত্তর, ঠিক আছে।
তো এইভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করবো। দেখছো ফিজিক্স প্রশ্নগুলো কিন্তু আমরা এতটা কঠিন না, খুবই ইজি প্রশ্ন থাকে থিওরি বেস। তো প্রবলেম যেটা হয় ছবিতে সেটা হচ্ছে বাংলা ইংলিশে। তো তোমরা চেষ্টা করবো বাংলা ইংলিশের বেসিকগুলো ভালো মতো জানার এবং কোথা থেকে প্রশ্ন আসে এটা খুব ভালো মতো শেষ করা টপিকগুলো। যেহেতু তোমরা এখনো সময় পাচ্ছ হাতে, তো সময়টা কাজে লাগাও। পরীক্ষার আগ মুহূর্তে এসে নাকানি চোবানি না খাইতে চাইলে এখন থেকে পড়ো, যদি চান্স পেতে চাও, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসো, ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তুকে কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর ফিরে আসবে না। তো এটা আমরা জানি কি বলতো, যদি কোনো একটা বস্তুকে মুক্তি বেগে আমরা যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কি সেটা আর ভূমিতে ফিরে আসবে না মুক্তি বেগে। তাহলে মুক্তি বেগের সূত্র আমাকে জানতে হবে স্কেপ ভেলোসিটি, ঠিক আছে। স্কেপ ভেলোসিটি এটা সমান আমরা জানি কি √2gr, অথবা তোমার এরকম থাকতে হবে √2 × gm/r, ঠিক আছে। এরকমও থাকতে হবে, তখন আমরা √2 × gm নিচে r² × r। তো এখান থেকে আলটিমেটলি √2gr। এটা কি হবে মুক্তিবেগ, কিন্তু মুক্তিবেগ কত, এটা মুক্তিবেগে যদি নিক্ষেপ করি, তোমাকে ধরে যদি মুক্তিবেগে নিক্ষেপ করে দিই তাহলে তুমি কি করবা, পৃথিবীর বাইরে চলে যাবা আর ফিরে আসবে না। পরবর্তী প্রশ্ন আসে, দেখো একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত। তো ঘড়ির সেকেন্ডের কাঁটা, তো তোমাকে ঘড়ির সেকেন্ডের কাঁটা বলো তো একটা পাক মারে কত কোণ তৈরি করে। তো আমরা এখানে কি কৌণিক বলছি, তার মানে আমার কি লাগবে, কৌণিক সরণ লাগবে থিটা। এই কৌণিক সরণটা কত বলো তো, কৌণিক সরণটা কত, কত পর্যায়কাল কত এর, পর্যায়কাল টি। কিসের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তাহলে এটা কি 60 সেকেন্ডে একবার ঘুরে না, তাহলে এর পর্যায়কাল কত হবে, পর্যায়কাল কিন্তু 60 সেকেন্ড হবে, পর্যায়কাল হবে 60 সেকেন্ড। কৌণিক গতিবেগ, তো কৌণিক গতিবেগ আমরা ওমেগা, এটা সমান কত বলতো, থিটা ডিভাইড বাই হচ্ছে টি, ঠিক আছে। তো একবার ঘুরে মাঝখানে কয় ডিগ্রি কোণ তৈরি করে, কেন্দ্রে একবার যদি ঘুরে সেটা কেন্দ্রে কয় ডিগ্রি কোণ করে, 360 ডিগ্রি বা 2 পাই কোণ তৈরি করে। তাহলে সময় কত, মানে এক পাক ঘুরতে কতটুকু সময় নেয়, সে কিন্তু 60 সেকেন্ড সময় নেয়। তাহলে এটার উত্তর কি হবে, 2 পাই ডিভাইড বাই কত বলতো 60। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ π/30 এত রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কৌণিক গতিবেগ, সেটা কত, বি নাম্বার অপশন, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটা, ঘড়ির সেকেন্ডের কাঁটা বলো, মিনিটের কাঁটা, তোমাকে যদি এটা মিনিটের কাঁটা বলতো, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা যদি বলতো, তাহলে এটাও কিন্তু সেম 2 পাই, এটা ওমেগা হইতো ওমেগা থিটা। এক পাক মানে কি 2 পাই ডিগ্রি, 2 পাই বা 360 ডিগ্রি তো পথ অতিক্রম করবে। 2 পাই ডিভাইড বাই সময়ের ক্ষেত্রে এখানে ঝামেলা হবে, বলতো 60 সেকেন্ড 1 মিনিট না, তাহলে 1 মিনিট মানে কি 60 মিনিট পরে সে এক পাক ঘুরবে। আর এককটা কি সেকেন্ডে নিব, তাহলে কি 60 × 60, 60 × 60। সেই ক্ষেত্রে আবার তোমার হয়ে যাবে কি বলতো 318, মানে পাই ডিভাইড বাই এই যে 1800, ঠিক আছে, 1800 রেডিয়ান পার সেকেন্ড। ঘন্টার ক্ষেত্রে আবার চেঞ্জ হবে, ঘন্টার কাছে আবার কি এর সাথে 12 গুণ হবে, কারণ কি 12 ঘন্টায় সে এক পাক ঘুরে, 12 ঘন্টায় সে এক পাক ঘুরে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বাড়ির মেইন মিটারে 5 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে। ওই বাড়িতে নিরাপদভাবে 100 ওয়াটের কয়টি বাল্ব ব্যবহার করা যাবে। তাহলে তোমার বাড়িতে যতটুকু কারেন্ট যাচ্ছে, তোমার কারেন্টের ধারণ ক্ষমতা বা কারেন্টের ক্ষমতাটা তোমাকে জানতে হবে। তোমাকে যে তথ্য দেওয়া আছে এই তথ্যের আলোকে তোমার কি করতে হবে, তোমার বাড়ির যে ক্ষমতা, তোমার বাড়ির যে ক্ষমতা বা কতটুকু লাইন টানতে পারো এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাওয়ার, এই যে পি, এটা সমান আমরা কি জানি যে ভিআই না, যদি আমাদের ভোল্টেজ দেওয়া থাকে এবং কারেন্টের মান দেওয়া থাকে সমান কি ভি, পি = ভিআই, ঠিক আছে। এখান থেকে আমরা ক্ষমতাটা বের করে নিই। আমার লাইনের ক্ষমতা কত, লাইনের ক্ষমতা হচ্ছে 220 ডিভাইড বাই গুণন 5, তার মানে এখান থেকে তুমি 1100 ভোল্টেজ পাইলা, ঠিক আছে। এবার তোমাকে এত ওয়াট, আসলে এটা ওয়াট ক্ষমতা বলছে, এত ওয়াট, তো এত ওয়াট ক্ষমতা তোমার হচ্ছে বাড়িতে দিতে পারে। তো এখন তুমি কতটি বাল্ব যোগাযোগ করতে পারো, তাহলে বাল্বের সংখ্যা এন, এটা সমান কত বলতো, পি ডিভাইড বাই বাল্বের ক্ষমতা, বাল্বের ক্ষমতা, ঠিক আছে। তাহলে বাড়ির ক্ষমতা যতটুকু কারেন্ট যাবে সেই ক্ষমতা ডিভাইড বাই একটা বাল্বের ক্ষমতা, তাহলে তুমি বাল্বের সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে দেখো এখানে 1100 নিচে কত আসছে তোমার হচ্ছে বাতির বাল্বের ক্ষমতা কত 100, তার মানে এটা সংখ্যা কত 11টি বাল্ব। কয়টি বাল্ব, 11টি বাল্ব নিশ্চিন্তে লাগানো যাবে। এবং এই টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় যে অন্যান্য ভার্সিটিতে এই টাইপ থেকে প্রশ্ন চলে আসে। তাহলে প্রথমে তোমার মিটারের ক্ষমতা বের করবা, তারপরে বাল্বের ক্ষমতা দিয়ে ভাগ করে দিলেই তোমরা কি কয়টা বাল্ব লাগানো যাবে এটা পেয়ে যাবা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে নিচের কোনটি দিক পরিবর্তী ভোল্টেজ, দিক পরিবর্তী ভোল্টেজ মানে কি বলতো, সাইন ওয়েভ, কি থাকবে, সাইন ওয়েভ থাকবে। দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু, এটাও সাইন ওয়েভ, এটাও সাইন ওয়েভ এবং এটাও
সাইন ওয়েভ, এটা হচ্ছে চক্রাকার সাইন ওয়েভ, এটা ত্রিভুজাকার, এটা হচ্ছে বৃত্ত। কিন্তু সবগুলাই তোমার কি বলতো, সবগুলাই আলটিমেটলি দিক পরিবর্তন করছে। কি করছে? দিক পরিবর্তন করছে। কি করছে? দিক পরিবর্তন করছে। তো এটাই মূলত আমাদের কি বলতো, এসি কারেন্ট। এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। যদি দিক পরিবর্তন না করে এরকম যদি থাকে সেটা কি বলতো, এটা হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে, তাহলে সবগুলাই কি আমাদের হবে হচ্ছে দিক পরিবর্তী বা এসি ভোল্টেজ। এবার দেখো, নির্দিষ্ট পরিমাণ কিছু পানিকে ধীরে ধীরে 2 ডিগ্রি থেকে 7 ডিগ্রি উষ্ণ করা হলে এতে উক্ত পানির আয়তন পরিবর্তনের ব্যাপারে কোনটি সঠিক? তো পানি যখন তোমার 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে থাকে, 4 ডিগ্রির মধ্যে থাকে, তখন পানি কি করে জানো? তখন পানি হচ্ছে সংকুচিত হয়। কি হয়? পানি সবচেয়ে বেশি সংকুচিত হয় হচ্ছে 0 থেকে 4 ডিগ্রির মাঝখানে। তাহলে তুমি যখন তাপমাত্রাটা 0 থেকে 4 ডিগ্রি নিয়ে যাবা, তখন কি হবে? সেটা সংকুচিত হবে, এবং এরপরে 4 ডিগ্রি থেকে তুমি যত যাবা এদিকে কি হতে থাকবে? প্রসারিত হতে থাকবে। কি থাকবে? প্রসারিত হতে থাকবে। কি থাকবে? প্রসারিত বা আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের প্রথম কি হবে? প্রথমে সেটা সংকুচিত হবে এবং পরবর্তীতে সেটা প্রসারিত হবে। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হবে? সংকুচিত। এর পরবর্তীতে 7 পর্যন্ত কি হবে? 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত সেটা হবে প্রসারিত। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হবে উত্তর। সি নাম্বারটা আমাদের উত্তর। তো ডিরেক্ট তুমি এখানে তাপমাত্রা যেহেতু বাড়ছে, তুমি ডিরেক্ট বলতে পারবে না যে এটা হচ্ছে প্রসারিত হয়েছে। ঠিক আছে, কারণ কি, যে মাঝখানে দেখো 2 ডিগ্রি মাঝখানে কি আছে? 4 ডিগ্রি কিন্তু আছে। তো 4 ডিগ্রি পর্যন্ত যাইতে হলে কি করতে হবে? সে সংকুচিত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্বে সরানো হলো। বল দেওয়া আছে, বলের কারণে দূরত্ব সরণ কত হলো? 1 মিটার। তাহলে বস্তুর উপর কৃত কাজ কত? এই ভর তোমাকে এমনিতেই বিভ্রান্ত করার জন্য দিয়েছে, কাজে লাগবে না। তাহলে কাজ আমরা জানি কি, কাজ এগুলো এফএস এফ ডট এস, তাই না? বলের মান দেওয়া আছে 2 নিউটন, সরণ দেওয়া আছে 1, তার মানে কি আলটিমেটলি 2 জুল হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, 2 জুল হচ্ছে কাজ। তো নরমালি এগুলো আমরা আগে থেকে জানি। তো ইজি ইজি প্রশ্ন, যেখানে তোমার ক্যালকুলেটর ইউজই করা লাগে না। ঠিক আছে, দেখো, ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তু বা এম ভরের একটা পাথর ভূপৃষ্ঠ থেকে, ঠিক আছে, উপরের দিকে তুমি যাচ্ছ, উপরের দিকে খাড়া একটি পাথরকে ভি বেগে উপরের দিকে খাড়াভাবে নিক্ষেপ করা হলো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন আসবে, এই যে সর্বোচ্চ উচ্চতায়, এটা কি বলতো? এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতায়। তো সর্বোচ্চ উচ্চতায় ভি এর মানটা কিন্তু 0 এবং এইচটা কি? ম্যাক্স। তাহলে এইচ, তাহলে আমাদের কি হচ্ছে বলতো? এখানে গতিশক্তি, এই যে ই কে, এটা কত? ই কে 0 না, গতিশক্তি 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তির মানটা 0। এবং এখানে কি? ইপি এর মানটা ম্যাক্স, ইপি এর মানটা ম্যাক্স। আবার যদি ভূপৃষ্ঠে চলে আসো, যখন নিচের দিকে পড়বে, তখন আবার কি বলতো? ভি ম্যাক্স না, ভি ম্যাক্স, তখন আবার কি বলতো? ই কেটা ম্যাক্স, ই কেটা ম্যাক্স, এবং ইপি এটা কত? 0। এবং প্রত্যেকটা বিন্দুতে কি থাকবে বলতো? শক্তির সংরক্ষণ থাকবে, শক্তির দেখবে সংরক্ষণ থাকবে। তো বলছে নিচের কোন বিবৃতি সঠিক নয়? পাথরটি সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি শূন্য, অবশ্যই সর্বোচ্চ বিন্দু, পাথরটির সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি শূন্য। সর্বোচ্চ বিন্দু এখানে না, এখানে কি স্থিতিশক্তি বা বিভব শক্তি কি থাকে? সর্বোচ্চ থাকে। তাহলে আমাদের এইটা কি বলতো? সঠিক নয়, এটা হচ্ছে সঠিক নয়। এখানে কি থাকে? ইপি, এই যে ইপি, এটা কি থাকে? ইপিটা থাকে হচ্ছে ম্যাক্স, ম্যাক্স মানে কি? সর্বোচ্চ থাকে। এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল। এখানে কি হবে? তোমাকে যদি গতিশক্তি শূন্য বলতো তাহলে এটা সঠিক হইতো। ঠিক আছে, পাথরটির নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ। এখানে এই যে এই পয়েন্টে কি বলতো? বিভব শক্তিটা, গতিশক্তিটা একদম সর্বোচ্চ, কিন্তু বিভব শক্তি 0। নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত সকল অবস্থায় মোট শক্তি সমান। এখানে তুমি যদি মাপো, এখানে মোট শক্তি সমান, এখানে মোট শক্তি সমান, এখানে মোট শক্তি সমান, এখানে মোট শক্তি সমান, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে। এবার দেখো, পাথরটির সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি শূন্য। সর্বোচ্চ বিন্দু যে এখানে কি? V0, এখানে হচ্ছে V0, তার মানে কি? গতিশক্তি কি বলতো? গতিশক্তি 0। তাহলে এই 3টা পয়েন্ট সত্য, এই পাথরটি সব স্থির শক্তি শূন্য, এটা হচ্ছে আমাদের ভুল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ আর তোমাকে বলেছে পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীরে গেলে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। অর্থাৎ গভীরতায় আমরা যদি জিডি ধরি, তাহলে এটা কি হবে? পৃথিবীর থেকে 1/3, মানে জি/3। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো জিডি এর সূত্র কি জানি? যে গভীরতায় জিডি ইকুয়াল টু কত? জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। ঠিক আছে, তাহলে জিডি এর মান কত? জিডি এর মান দেখো জি/3, জি/3 ইকুয়াল কত? জি ইন্টু 1 মাইনাস ডি ভাগ আর। তোমাকে কত গভীরতায় যেতে হবে এটা বের করতে, মানে ডি এর মানটা বের করতে হবে। তাহলে জি কাটা হবে পক্ষে, তাহলে এখানে 1/3 থাকলো, আর এপাশে দেখো 1 আছে, তাহলে 1 যদি এই পাশে যদি পক্ষান্তর করে দিই, এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে তোমার দেখো ডি ডিভাইড বাই আর, এটা সমান তুমি পাচ্ছ হচ্ছে 1 মাইনাস 1/3। জি কাটা গেল, 1/3 থাকলো, 1/3টা এবার পক্ষান্তর করে দিয়েছি, তাহলে কি? আর মাইনাস ডি/3টা এবার নিয়ে আসে, তাহলে পজিটিভ হয়ে গেল। তো এখান থেকে তুমি দেখো লিখতে পারছো ডি ডিভাইড বাই আর, এটা সমান দেখো 3 হচ্ছে লসাগু,
3 - 1 মানে কি 2/3, 2/3। তাহলে দেখো ডি সমান কত আসবে, অতএব ডি এটা সমান কত 2r/3, 2r/3। ঠিক আছে, 2r/3। তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে 2r/3। তো এটা অপশনে দেওয়া নেই, বাট এটা হচ্ছে 2/3। এটা মনে হয় ভুল ভাবে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই প্রশ্নটা ব্ল্যাঙ্ক, এই প্রশ্নটা ব্ল্যাঙ্ক হবে। অ্যান্সারটা কত, এটা 2r/3 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তো এইভাবে আমরা কতটুকু গভীরে যেতে হবে সেটা বের করতে পারবো। তো দেখো কত বেগে চললে মহাশূন্যে চলা কোনো স্পেসিফিক অবস্থায় একটি লাঠির দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে, আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তো আমরা জানি কি, দেখো এল এটা সমান কত, এল নট রুট ওভার 1 - v²/c²। তো তোমাকে যদি বেগ বের করতে বলে, বেগ এই ভি এটা সমান হচ্ছে বেগ, বেগ বের করার সূত্র হচ্ছে শর্টকাট হচ্ছে ভি ইকুয়াল রুট ওভার 1 - ছোট মান ডিভাইড বাই বড় মান তারপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো ছোট মানটা কি অর্ধেক না, লাঠির অর্ধেক হয়েছে, এটা কি ছোট মান না বড় মান, অবশ্যই ছোট মান। 1 - ½ ডিভাইড কতটুক ছিল, লাঠির সম্পূর্ণ মানে 1 ছিল, তার উপরে স্কয়ার। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার 1/1 - 1/4। তার মানে তুমি এখান থেকে দেখো 4 লসাগু নিচে, আর উপরে 4 - 1 মানে কি √3/2, √3/2 এটা হবে উত্তর। তো এই যে অপশনে একটু ভুল আছে বুঝছো, এখানে একটু টাইপিং ভুল আছে, এটা তোমার হবে হচ্ছে √3/2। আচ্ছা এখানে না, মেবি তোমার এই যে এই প্রশ্নটা তোমার এরকম হবে √3/2 সি। ঠিক আছে, √3/2 সি, √3/2 সি, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো বেগ বের করে এটা শর্টকাট, সেটা হচ্ছে রুট ওভার 1 - ছোট মান ডিভাইড বাই বড় মান তার উপরে স্কয়ার। এভাবে তোমরা বেগের মানটা বের করে ফেলতে পারবা, যদি তোমার আপেক্ষিকতার ক্ষেত্রে বেগের মানটা বের করতে বলে। তো পরবর্তী প্রশ্ন দেখো, দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া? তো যখন তোমার দুইটা বস্তু ঘর্ষণ হচ্ছে, দেখো তো এটা কি প্রকৃতির বাইরে, প্রকৃতি থেকে তাপ নিচ্ছে? প্রকৃতি থেকে কিন্তু কোনো তাপ নিচ্ছে না, নিচ্ছে? প্রকৃতি থেকে কোনো তাপ নিচ্ছে, এটা অভ্যন্তরীণ কিন্তু ঘষার ফলে তাপটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবং তাপটা কিন্তু বাইরে প্রকৃতিতে যাচ্ছে না, প্রকৃতি যাচ্ছে, প্রকৃতি যাচ্ছে না। তার মানে এখানে ডেল কিউ, এই ডেল কিউটা কিন্তু জিরো। তো এই ডেল কিউ জিরো কখন হয় বলতো, যখন রুদ্ধতাপের প্রক্রিয়া হয়। এখানে কিন্তু আয়তন, প্রেসার এদের কথা বলা নেই। তাপমাত্রা কি দেখো চেঞ্জ হয়েছে না, প্রথমে ছিল তাপমাত্রা টি, তারপর কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে, টি এর মানটা কিন্তু বৃদ্ধি পাইছে, ফাইনাল যে টেম্পারেচার, তাই না? প্রথমে তাপ উৎপন্ন, ঘষার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে অবশ্যই কি তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কিন্তু আইসোথার্মাল প্রসেস হচ্ছে না, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা কি ঘর্ষণ। এই ঘর্ষণটা কি বলতো, ঘর্ষণটা কিন্তু একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো নর্মালি আমাদের এখানে সিস্টেমের কথা বলছে, তো আমরা এখানে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া এটা আমরা দিব, এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এটাও কিন্তু আমাদের ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ, এটা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। তুমি এটাকে উৎকৃষ্ট উদাহরণ দিতে পারবা। ঠিক আছে, ঘর্ষণ, ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ, ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ। ঠিক আছে, এটা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, এরপরে তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটাও বলতে পারো, যেহেতু বাইরে থেকে এটা তাপ নিচ্ছে না, কিন্তু কাঙ্ক্ষিত যে অ্যাকুরেট অ্যান্সার যদি বলো সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ইউজ করতে পারবা। কারণ তুমি ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ বা তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু তুমি যদি উল্টাভাবে তাপ দাও, তাপ দিলে কি ঘর্ষণটা পুনরায় হবে? দেখো তুমি প্রথমে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হলো, এরপরে তাপ দিলে কিন্তু আর ঘর্ষণ হচ্ছে না, তাহলে একটা ঘটনা ঘটলো, তার বিপরীত ক্রমে যদি ঘটনা না ঘটানো যায় সেটা কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। পরবর্তীতে দেখো এখানে ইলেকট্রন ভোল্ট কিসের একক? তো ইলেকট্রন ভোল্ট যেটা আছে, ইলেকট্রন ভোল্ট এটা কি, এটা হচ্ছে তোমার কাজের একক, কাজের একক, আবার কি শক্তির একক, কাজের একক, শক্তির একক। ঠিক আছে, তাহলে এখানে কি শক্তির একক আছে, তো শক্তির একক আমরা ইউজ করবো। ঠিক আছে, শক্তির একক বা হচ্ছে কাজের একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এটি তারের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ অর্ধেক করা হলে ইয়ং এর গুণাঙ্ক কি পড়ে? দেখো ইয়ং এর গুণাঙ্কটা সব ফিক্স থাকবে। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক যদি উপাদান ফিক্স থাকে, যদি উপাদান ফিক্স থাকে, যদি উপাদান যদি ফিক্স থাকে, তাহলে আমরা কি বলবো, এখানে ইয়ং এর গুণাঙ্কটা কি থাকবে, ফিক্স থাকবে, তাহলে মানের পরিবর্তন হবে না। পরবর্তী প্রশ্ন, গরম বস্তু ঠান্ডা করতে কোনটি সবচেয়ে কার্যকর? তো গরম বস্তু, তুমি যখন একটা বস্তু এখানে রাখলা, ঠিক আছে, একটা বস্তু রাখলা, তো এখানে মনে করো টি তাপমাত্রা, আর একটা বস্তু এখানে সংযুক্ত করে দিলা, এটা হচ্ছে ঠান্ডা, এটা হচ্ছে গরম, এবং এটা কি, এটা হচ্ছে ঠান্ডা। তাহলে আমরা জানি কি গরম থেকে ঠান্ডাতে তাপ পরিবাহিত হবে, তাপ কি হবে, পরিবাহী হবে, এবং তাপমাত্রা যখন সমান হয়ে যাবে তখন কিন্তু এটা তাপ পরিবহন থেমে যাবে। ঠিক আছে, তো তুমি যদি এখন বরফে রাখো, ঠান্ডা রাখো, তো ঠান্ডা পানিতে যখন তুমি একটা বস্তু চুবাবা তখন চারপাশে ক্ষেত্রফল বড়, তাই না? তো তাপের যে পরিবহনটা সেটা কিন্তু খুবই দ্রুত হবে বরফের থেকে ঠান্ডা পানিতে, বা ঠান্ডা বাতাসের থেকে তোমার কি ঠান্ডা পানিতে কি হবে বলো, তাপের পরিবহনটা দ্রুত হবে, পরিবহন
এই পরিবহনটা কি হবে, দ্রুত হবে। এই পরিবহন দ্রুত হওয়ার কারণে আমরা কি বলতে পারি যে গরম বস্তু ঠান্ডা করতে হলে ঠান্ডা পানি আমরা দ্রুত, মানে এটা বেশি কার্যকর হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠান্ডা পানি কার্যকর হবে বেশি। এবার দেখো, একটি সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হলে তার দৈর্ঘ্য কতটুকু করতে হবে। তাহলে দোলনকাল এবং হচ্ছে আমাদের দোলনকাল এবং যে দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্ক কি ছিল? এদের মধ্যে সম্পর্ক ছিল টি প্রপোর্শনাল টু এল। ঠিক আছে না? তাহলে দোলনকাল যতটুকু বাড়াচ্ছ, আচ্ছা রুট ওভার এল, সরি রুট ওভার এল, আচ্ছা কতটুকু দৈর্ঘ্য অতটুকু করতে হবে। তাহলে এখান থেকে আমরা জানি কি বলতো, T1 ডিভাইড বাই T2 এটা সমান কত, রুট ওভার L1 ডিভাইড বাই L2। তোমাকে বের করতে হবে কি দৈর্ঘ্য কতটুকু করতে হবে, L2 এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি এখান থেকে কিন্তু L2 এটার মানটা, আচ্ছা এখানে তুমি উল্টা করে দাও। তো দেখো এখান থেকে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে, এখানে ডিরেক্ট লিখতে পারি, দেখো L প্রপোর্শনাল টু রুট ওভার T, T প্রপোর্শনাল টু রুট ওভার L। তাহলে আমরা বলতে পারি L প্রপোর্শনাল টু T স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে L2 ডিভাইড বাই L1 এটা সমান কত, T2 ডিভাইড বাই T1 এটার উপরে স্কোয়ার। তাহলে তোমাদের যে L2 এটা সমান কত হবে, T2 বাই T1। দোলকের দোলনকাল 3 গুণ করবা, তাহলে 3 গুণ মানে কি 3, এটার উপরে স্কোয়ার গুণন হচ্ছে L1। তাহলে কত বলতো, 9 গুণ তোমার করতে হবে। কি করতে হবে, 9 গুণ করতে হবে, আগের তুলনায় 9 গুণ করতে হবে দৈর্ঘ্য। ঠিক আছে, তার ফলে তোমার কি করবে, দোলনকাল 3 গুণ বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন থাকবে এটা চার্জের কোয়ান্টাম অনুযায়ী, এখানে কিন্তু কোয়ান্টাম বা কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন। তো কোয়ান্টায়নটা কি, তোমাকে চার্জটা অবশ্যই পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকতে হবে। পূর্ণ সংখ্যার ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যা, যেখানে এনটা কি, এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কোনো কিন্তু ভগ্নাংশ হওয়া যাবে না, ভগ্নাংশ হওয়া যাবে না। বা তোমাকে যে চার্জ দেওয়া আছে, মনে করো তোমাকে কিউ চার্জ দেওয়া আছে, এটাকে যদি তুমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করো তাহলে এটা কি হবে, পূর্ণ সংখ্যা আসতে হবে। তাহলে এটা কি হবে, কোয়ান্টায়ন মানবে। দেখো 4.9 কে তুমি যদি 1.6 দিয়ে ভাগ করো, এটা কি আসছে, দেখতে হবে যে 4.9 কে আলটিমেটলি 1.6 দিয়ে ভাগ করলে তোমার রেজাল্ট আসে কিনা। 3 6 18 5 6 এরকম কিন্তু আসতেছে না, এটা কিন্তু আসে না। দেখো 3.2, তুমি 3.2 কে যদি 1.6 দিয়ে ভাগ করো, রেজাল্ট করো 2 আসে, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা, এটা কি আসে পূর্ণ সংখ্যা। তার মানে এই চার্জটাকে তুমি 1.6 ইন্টু 2 দিয়ে গুণ করলে আলটিমেটলি এটা পাবা। তো এই যে বললাম, কোনো চার্জকে তুমি যদি n ইন্টু ই এই আকারে প্রকাশ করতে পারো, তাহলে সেটা কি হবে, চার্জটা ভ্যারিড হবে। সবগুলার চার্জ কি হয় বলো তো, পৃথিবীতে সবগুলা চার্জ কোয়ান্টাম নিয়মে থাকে। ঠিক আছে, কোথাও বস্তুতে থাকা সম্ভব না, অসম্ভব। চার্জটি কোনো বস্তুতে থাকা সম্ভব, সম্ভব মানে কি, সেটা হবে অবশ্যই কিউ ইকুয়াল টু এন এই ফর্মেটে থাকতে হবে। অর্থাৎ এই যে চার্জ, ইলেকট্রনের চার্জের গুণিতক আকারে, সেটা পূর্ণ সংখ্যা থাকতে হবে, 2 3 4 5 6 এরকম। পরবর্তী দেখো, দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য তোমাকে দেওয়া আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, π/2 না, π/2। দশা পার্থক্য যদি আমরা বলি ডেল, এটা সমান কত, ডেল 2π ভাগ ল্যামডা ইন্টু এক্স বা ডেল এক্স। এটা হচ্ছে কি পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য এটা সমান কত, এটা সমান কত, তাহলে দেখো এটা সমান ডেল ইন্টু ল্যামডা ডিভাইড বাই 2π। তাহলে তোমাকে দশা পার্থক্য দেওয়া আছে কত, π/2 ইন্টু ল্যামডা ডিভাইড বাই 2π। তাহলে এটা কাটা, তো থাকলো কত, ল্যামডা ডিভাইড বাই 4, 2 2 4। তাহলে আমাদের পথ পার্থক্য কতটুকু হলো, পথ পার্থক্য হলো λ/4। এই টাইপটা যে কতবার আসছে, অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছবির জন্য অনেকটা ইম্পর্টেন্ট এই টাইপটা। তো এইগুলো ছিল মূলত আমাদের ছবি কতে ফিজিক্স প্রশ্ন সলভ। তো আবারও ছবি ক এক্সাম ব্যাচটা তোমাদের মনে করাই দিই, এটা আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু আগামী 15-16 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। যারা ভর্তি হবা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো। ডিসকাউন্ট অফার কিন্তু এখনো চলমান। ডিসকাউন্ট অফারে ভর্তি চাইলে অবশ্যই নক দাও, দ্রুত নক দিয়ে ভর্তি কনফার্ম করে নাও। এখানে প্রায় তোমরা 150+ লাইভ এক্সাম পাচ্ছ। ঠিক আছে, এবং গত বছর আর্কাইভ এক্সাম, এবং এখানে তোমরা সাজেশন ক্লাসও কিন্তু পাবা। সাজেশন ক্লাস, টপিক অ্যানালাইসিস, কোন কোন টপিক তোমাদের পড়তে হবে সেই টপিক অ্যানালাইসিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অর্থাৎ ছবির জন্য বেস্ট একটা সলিউশন তোমার কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, তো ডিসকাউন্ট ফিতে তোমরা দ্রুত কিন্তু ভর্তি যাও, অল্প ফি তোমরা কিন্তু তোমাদের সাধ্যের মধ্যে ভর্তি দিতে পারবা। ঠিক আছে, আর এটা লেকচার আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, যারা নিয়ে যাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা। আল্লাহ হাফেজ।